কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে প্রিয় কৃষিজীবী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কৃষি সমাচার আপনাদেরই অনুষ্ঠান, যেখানে আমরা কৃষি বিষয়ক নানান পরামর্শ আপনাদের দিয়ে থাকি। বাংলার সকল মানুষের খাদ্যের যোগান দিয়ে থাকেন কৃষকরা। বলা যায় কৃষি ও কৃষক একই সূত্রে গাঁথা। কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলান, বীজতলা তৈরি, সেচ প্রদান জমিতে, পোকামাকড় দমনে সার প্রদান, জমিতে আগাছা পরিষ্কার, নানান কাজে দিনভর খেটে যায় প্রখর রোদ বৃষ্টিতে, মাঠে ঘাটে আমাদেরই কৃষকরা। এহেন পরিশ্রমের পর সোনালী ফসলে ভরে ওঠে কৃষকের ক্ষেত খামার, মুখে ফুটে প্রশান্তির হাসি। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি সমাচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। প্রতি বছর দেখা যায় বাংলাদেশের অনেক জেলাতেই বন্যা হয়। এতে ফসল বিনষ্ট হয়, গ্রামীণ জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। বন্যা পরবর্তী অবস্থায় বন্যার সঙ্গে অস্বাভাবিক পলিমাটি বদলে দেয় আমাদের ভূপ্রকৃতি। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমার বাংলা পর্বে আজ শুনবেন বন্যাত্তর আমন চাষের সম্ভাবনা বিষয়ক একটি সাক্ষাৎকার আয়োজন। চলুন শুনি আমার বাংলা পর্বটি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, বন্যাত্তর আমন ধানের পরিচর্যা প্রয়োজন, কেন প্রয়োজন, কেন আমন ধান আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এসব বিষয়ে আজকে বিস্তারিত আমাদের জানাবেন আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। তো আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। ধন্যবাদ। একদম শুরুতেই যে প্রশ্নটি চলে আসে যে আসলে আমাদের দেশের জন্য আমন ধান কেন গুরুত্বপূর্ণ? আমন শব্দটির উৎপত্তি আরবি শব্দ আমান থেকে এসেছে, যার অর্থ আমানত। অর্থাৎ আমন কৃষকের কাছে একটি নিশ্চিত ফসল বা শিওর ক্রপ, যা আমানত হিসেবে পরিচিত ছিল। আবহমান কাল থেকেই এই ধানেই কৃষকের গোলা ভরে, যা দিয়ে কৃষক তার পরিবারের ভরণপোষণ, পিঠাপুলি, আতিথেয়তা সহ সংসারের অন্যান্য খরচ মিটিয়ে থাকেন। অর্থাৎ আমন ধান কৃষক ভাইদের কাছে একটি নিরাপদ ফসল হিসেবে পরিচিত। একটু জানতে চাইব যে বন্যা উপদ্রুত এলাকায় আমন ধান চাষে কি করতে হবে? আমরা জানি কিছুদিন আগে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় দেশের 12টি জেলায় কৃষি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র কয়েকদিনে এসব জেলায় প্রায় 2,30,000 হেক্টর আবাদি জমি আক্রান্ত হয়েছে, যা মোট আবাদি জমি 30%। বন্যার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাঠে থাকা সদ্য রোপণকৃত আমন ধানের। ভবিষ্যতে এই ধরনের ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য বন্যা উপদ্রুত এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা ব্রি কর্তৃক উদ্ভাবিত বেশ কিছু আলোক সংবেদনশীল উপসি জাত রয়েছে। উপসি জাতের নামগুলো যদি একটু বলেন। জি, এই উপসি জাতগুলোর মধ্যে অন্যতম হলো BR5, BR22, BR23, ব্রিদান 34, ব্রিদান 41, ব্রিদান 46, ব্রিদান 54 ইত্যাদি। এবং আরও কিছু আলোক সংবেদনশীল স্থানীয় জাতও রয়েছে, যেমন নাইজার শাইল, রাজা শাইল, কাজল শাইল ইত্যাদি জাতগুলো বন্যা পরবর্তী দ্রুত সম্ভব রোপণ করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে গোছা প্রতি 4-5টি চারা ঘন করে, অর্থাৎ সারি থেকে সারি 20 সেন্টিমিটার এবং চারা থেকে চারা 15 সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হবে। তাছাড়াও বন্যার পানি নেমে যাওয়ার পর স্বল্প জীবনকালীন ধানের জাতের চাষের ব্যবস্থাও গ্রহণ করতে হবে। স্বল্প জীবনকালীন ধানের জাত, কোন জাতগুলোর কথা বলছেন? যদি কয়েকটি নাম বলেন এবং চাষ পদ্ধতি সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। বন্যার পানি নেমে যাওয়ার পর ইতিমধ্যেই বললাম যে ব্রি বা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বিনা উদ্ভাবিত বেশ কিছু স্বল্প জীবনকালীন জাত রয়েছে, সেগুলো চাষের ব্যবস্থা নিতে হবে। যেমন ব্রিদান 33, ব্রিদান 57, ব্রিদান 62, ব্রিদান 71, ব্রিদান 75, এছাড়াও বিনা 7 এবং বিনা ধান 17 ইত্যাদি ধানগুলো সরাসরি বপন পদ্ধতিতে বন্যার পরবর্তী সময়ে চাষের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে কাদাময় জমিতে অঙ্কুরিত বীজ বপন করা ভালো এবং রোপণ পদ্ধতিতে চাষের ক্ষেত্রে 12 থেকে 15 দিন বয়সে চারা রোপণ করার ব্যবস্থা নিতে হবে। আর বন্যাক্রান্ত এলাকায় বীজতলা তৈরির জন্য তো উঁচু জমি তখন পাওয়া দুষ্কর হয়ে যায়, তো এক্ষেত্রে কিভাবে তাহলে এই ধানের চারা তৈরি করতে হবে? যেসব এলাকায় বীজতলা করার উঁচু জমি নেই, সেসব এলাকায় ভাসমান বা দাপক বীজতলা অথবা ট্রেতে চারা তৈরির পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা কিভাবে করা যায়? জি, ভাসমান বীজতলার ক্ষেত্রে কচুরিপানা ও মাটি দিয়ে কলার ভেলায় ভাসমান বীজতলা করা যেতে পারে। দাপক বীজতলার ক্ষেত্রে বাড়ির উঠান বা যে কোনো শুকনো জায়গায় কিংবা কাদাময় সমতল জায়গায় পলিথিন, কাঠ বা কলা গাছের বাকল দিয়ে তৈরি
চৌকোনা ঘরের মতো করে প্রতি বর্গমিটারে 2 থেকে 3 কেজি অঙ্কুরিত বীজ ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, এভাবে তৈরিকৃত 12 থেকে 15 দিন বয়সের চারা মূল জমিতে প্রচলিত পদ্ধতিতে রোপণ করতে হবে। হ্যাঁ, আমরা শুনছিলাম আসলে বন্যাক্রান্ত এলাকায় বীজতলা কিভাবে তৈরি করা যায় বা এই চারা তৈরি এবং রোপণ সম্পর্কে, তাই না? এবার একটু জানতে চাইবো যে বন্যার পানি সরে যাওয়ার পর ধান খেতে কি ধরনের পরিচর্যা নিতে হবে? হ্যাঁ জি, বন্যার পানিতে ডুবে যাওয়ার পর যেসব ক্ষেতের ধান গাছ বেঁচে আছে সেসব গাছের পাতায় কাদা বা পলিমাটি লেগে থাকতে পারে, সেগুলো বন্যার পানি নেমে যাওয়ার পর 7 দিন পর পরিষ্কার পানি স্প্রে করে পাতাগুলো ধুয়ে নিতে হবে। হ্যাঁ, বন্যার পানি নেমে যাওয়ার 8 থেকে 10 দিন পর ধান গাছে নতুন কুশি দেখা দিলে বিঘা প্রতি 7 থেকে 8 কেজি ইউরিয়া এবং 5 থেকে 6 কেজি পটাশ সার উপরি প্রয়োগ করতে হবে। এছাড়াও বন্যায় আক্রান্ত হয়নি এমন বাড়ন্ত আমন ধানের গাছ 2 থেকে 3টি কুশি শিকড় সহ তুলে নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ধান খেতে রোপণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আচ্ছা, এছাড়াও নাবিতে বপন বা রোপণের ক্ষেত্রে ধানের স্বাভাবিক ফলন নিশ্চিত করার জন্য খরায় আক্রান্ত হলে ধান খেতে প্রয়োজন অনুযায়ী সম্পূরক সেচের ব্যবস্থা নিতে হবে। এবং বন্যা পরবর্তী ধান খেতে বেশ কিছু রোগ এবং পোকামাকড়ে আক্রান্ত হতে পারে, সেগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই রোগগুলো কি ধরনের? যেমন বেশ কিছু রোগ হতে পারে খোল পোড়া, পাতা পোড়া রোগ হতে পারে। সুষম মাত্রায় সার ব্যবহারযোগ্য খোল পোড়া রোগ দমনে প্রোপিকোনাজল বা নেটিভো এমিস্টারটপ বিকালবেলায় অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে। আচ্ছা, পাতা পোড়া রোগ দমনে বিঘা প্রতি অতিরিক্ত 5 কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, আমাদের স্টুডিওতে এসে বন্যাত্তর আমন ধানের পরিচর্যা, রোপণ, চারা তৈরি বিষয়ে মানে বিস্তারিত জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। কেমন দেখলেন ডাক্তার আপা? আপনার স্ত্রী 6 মাসের গর্ভবতী। হ, হিসাবে তো তাই হয়, কিন্তু সমস্যাটা কি ডাক্তার আপা? আপনার স্ত্রীর শরীরে প্রচুর খাদ্য ঘাটতি আছে। কি যে কন, প্রতিদিন মাছ মাংস দিয়া থালা ভর্তি ভাত খায়, তারপরও খাদ্য ঘাটতি। শুধু মাছ, মাংস আর ভাতে খাদ্যের ঘাটতি পূরণ হয় না। তয় একজন গর্ভবতী মায়ের জন্য ডিম, দুধ, ফলমূলের পাশাপাশি প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া প্রয়োজন। কিন্তু শাক সবজি তো হ্যাঁ খাইতেই চায় না। না চাইলেও খাবার অভ্যাস করতে হবে। কেমনে আপা? আপনি কি জানেন শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ লবণ, লৌহ উপাদান থাকে, না। যা প্রতিটি শিশু, মা বাবা সবার সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। ইসিরে, কত ফলমূল শাক সবজি ফলাই হাটে বাজারে বিক্রি করি, অথচ শুধু উৎপাদন আর বিক্রি করলে চলবে না। সুস্বাস্থ্যের জন্য অন্যান্য খাবারের পাশাপাশি বেশি বেশি শাকসবজি খেতে হবে। মনে থাকবে তো? কি যে কন আপা, মনে থাকবো না মানে? অবশ্যই থাকবো। জি হ্যাঁ, সুস্বাস্থ্যের জন্য বেশি বেশি করে সবজি খাওয়া প্রয়োজন। পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে, গাছ কাটা যাবে না। গাছ আমাদের ছায়া দেয়, প্রশান্তি দেয়, গাছ আমাদের মুক্ত বায়ুতে বেঁচে থাকতে সহায়তা করে। আসুন সবাই বেশি বেশি গাছ লাগাই এবং পরিবেশ সুন্দর রাখি। প্রিয় শ্রোতা, কৃষি সমাচার অনুষ্ঠানটি পুনরায় শুনতে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। চলতে চলতে চলে এসেছে অনুষ্ঠানের শেষ প্রান্তে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন এবং দেশকে ভালোবাসুন। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।